কোশ্চেনটা কি বলছে, বলছে PbCl4 is less stable than SnCl4. PbCl4 is less stable than SnCl4. যদি one word answer চাও, due to inert pair effect. এই ক্লাসটা আগে পড়া আছে, তো আমি আরেকবার বলে দিচ্ছি হোয়াট ইজ ইনার্ট পেয়ার এফেক্ট ফ্রম দ্য বিগিনিং। তার আগে টিন আর লেড কোথায় আছে? গ্রুপ 14। গ্রুপ 14 এর মেম্বারগুলো কি একটু দেখা যাক। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড। কার্বনের কাছে কটা ইলেকট্রন বা প্রোটন আছে? 6, 14 প্লাস 8, তাই তো 8 করে আসবে। তারপরে এবার কত হবে? 18, তাহলে 32, নেক্সট এগেইন 18, তার মানে 50, দেন 32 মানে 82। এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। এর সাথে ইলেকট্রনিক কনফিগারেশন তো জানতে হবে। কার্বনের হচ্ছে 1s2, 2s2, 2p2। 1s2 মানে একটা নোবেল ইলেকট্রনিক কনফিগারেশন, ইট মিন্স হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তাহলে আমরা জানি যে কার্বন যেটা আছে গ্রুপ 2 তে, সরি পিরিয়ড 2 তে, এটা আছে পিরিয়ড 3 তে, এটা আছে পিরিয়ড 4, দিস ইজ পিরিয়ড 5 এন্ড দিস ইজ পিরিয়ড 6। তাহলে প্রত্যেকবার যখন একটা শেল ইনক্রিজ হবে, এখানে দুটো শেল থাকবে, এখানে দুটোর জায়গায় তিনটে শেল থাকবে, পরেরটা 4টে, তারপরেটা 5টা, তারপরে 6টা। তাহলে একটা শেল যখন বাড়ছে, একটা করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি ইনক্রিজ করে, তাহলে 2s এর জায়গায় আমরা লিখব 3s2, 3p2। আরেকটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি ইনক্রিজ করে, তাহলে কি লিখব 4s2, 4p2। আর তোমরা একটা জিনিস দেখছো, সিলিকন থেকে জার্মেনিয়াম যখন আসছো তখন 18 ইউনিট ইনক্রিজ করছে। কার্বন থেকে সিলিকন আসার সময় অনলি 8 ইউনিট ইনক্রিজ করছিল। 8 ইউনিট মানে 8টা এক্সট্রা ইলেকট্রন আসছিল। 8টা এক্সট্রা ইলেকট্রন কোথায় থাকবে? s এন্ড p তে থাকবে, s এর দুটো, p তে 6টা। তাহলে s আর p ছাড়া এখানে কোনো অরবিটাল ছিল না। বাট সিলিকন থেকে যখন জার্মেনিয়াম আসছে, 18 অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে, ইট মিন্স 18 ইলেকট্রনও ইনক্রিজ করবে। তার মানে কোন কোন অরবিটাল আছে? s আছে, p আছে, d আছে, কারণ 2, 6, 10, 18 হয়। তাহলে d অরবিটাল আছে। তাহলে প্রথম ফার্স্ট d অরবিটাল ইন্ট্রোডিউসড হলো ইন কেস অফ জার্মেনিয়াম, তার জন্য আমি লিখব এখানে 3d। দেন এগেইন 18 ইনক্রিজ করছে, তাহলে s, p এন্ড d ছাড়া আর কিছু নেই। তাহলে এখানেও s, p, d লিখব, বাট ইনক্রিজ করব একটা কোয়ান্টাম নাম্বার, একটা শেল, একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 3d এর জায়গায় হয়ে যাবে 4d10, 5s2, 5p2। তার নিচে যখন আসবে, দেখো কত ইনক্রিজ করছে, আমরা বললাম কত ইনক্রিজ করছে, 32। ইট মিন্স s অরবিটাল আছে, p অরবিটাল আছে, d অরবিটাল আছে, f অরবিটাল আছে। s অরবিটালের জন্য কত ইলেকট্রন? দুটো। p অরবিটালের জন্য কত ইলেকট্রন? 6, d তে 10, 14, টোটাল 32 ইলেকট্রন। মানে f অরবিটাল ইন্ট্রোডিউস করতে হবে। কিভাবে f অরবিটাল? তার আগে লিখে নাও, একটা করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি ইনক্রিজ করে, তাহলে 4d এর জায়গায় হয়ে যাবে পরেরটা 5d, 6x, 6p। তার আগে একটা f অরবিটাল ইন্ট্রোডিউসড হচ্ছে, তার জন্য 4f14। এই ছিল ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে পড়তেই হবে, ডিরেক্ট মুখস্থ থাকে না, কারণ হঠাৎ করে টিন লিখে দিতে পারবে না তুমি, হঠাৎ করে লেট তুমি হঠাৎ করে করতে পারবে, এগুলো হঠাৎ করে করা যায় না। এগুলো কিভাবে করতে হয়? এগুলো এইভাবে করতে হয়, পুরো তার গ্রুপে যেতে হয়। গ্রুপের প্রথম মেম্বার যদি জানো, তাহলে সিরিজ ওয়াইজ মুখস্থ রাখতে হবে এটা। যদি কার্বন জানো, তাহলে কার্বনের নিচে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এরকম ডাউন দা গ্রুপ মুখস্থ করতে হবে। আর তোমরা জানো প্রথম থেকে যখন সিলিকন মানে কার্বন থেকে সিলিকন আসছো, তাহলে 8, দেন 18, দেন 18, দেন 32, 8, 18, 18, 32, এইভাবে করে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এইভাবে টিন আর লেড আমরা ইলেকট্রনিক কনফিগারেশন পেলাম। শুধু এদের ইলেকট্রনিক কনফিগারেশনের জন্যই কিন্তু আমাদের এত বড় চার্ট করতে হয়েছে। এখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে গেছি, এখন আর আমার এগুলো কোনো দরকার নেই, এবার এগুলো বুঝে নাও। এটা প্র্যাকটিস করতে করতে শিখে যাবে, রাফে করে তুমি টিন আর লেড নিয়ে এবার আমি কম্পেয়ার করতে পারবো। আমাদের কম্পারিজনের কোশ্চেন দিয়েছে না, দ্যাট ইজ লেস স্টেবল দ্যান SnCl2, PbCl4 ইজ লেস স্টেবল দ্যান SnCl4। তাহলে এটা কম্পারিজনের কোশ্চেন দিয়েছে। তাহলে আমাকে কম্পেয়ার করার জন্য ইলেকট্রনিক কনফিগারেশন মানে ডিপে ঢুকতে হবে। ডিপে না ঢুকলে আমি ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবো না। তাই সরি, ডিপে না ঢুকলে এক্সপ্লেন করতে পারবো না। তাই ইলেকট্রনিক কনফিগারেশন আমাকে ঢুকতেই হবে। তাহলে একবার লিখে নিই ছোট্ট করে, ইলেকট্রনিক কনফিগারেশনগুলো কি কি? টিন,
ক্রিপ্টন কত ছিল তোমরা বলো? 4D নাকি 5D? 5D না, লেডে 5D ছিল, জেনন 5D, এটা ছিল 4D, 4D10, 5s2, 5p2, আর ওটার জন্য হচ্ছে 5d10, 6s2, 6p2, 4a, 14. এবার চলে আসো শিল্ডিং এফেক্ট আর স্কিনিং এফেক্টের অর্ডার। শিল্ডিং এফেক্টের অর্ডারে চলে আসো। শিল্ডিং এফেক্টের অর্ডার কি? S greater than P greater than D greater than F. Now what is shielding effect? দেখো, এই যদি নিউক্লিয়াস হয় এখানে অনেক অরবিটাল আছে, এবার এক একটা অরবিটালের শেপ এক এক রকম, তাই অরবিটালগুলোর ভেতরে দেখা গেছে এদের শিল্ড করে রাখার একটা প্রবাবিলিটি আছে। কাকে শিল্ড করে? এই যে অরবিটাল দেখতে পাচ্ছ, এই অরবিটালটা তার আউটার মোস্ট শেলের অরবিটালকে শিল্ড করবে। কোথা থেকে শিল্ড করবে? নিউক্লিয়াস থেকে শিল্ড করবে। ঠিক আছে, যখন তখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়, মানে যখন এলিপস আমরা দেখতে পাই, এক্লিপস পজিশন আমরা দেখতে পাই, তখন কি হয় আমাদের অনেক, যখন সূর্যগ্রহণ বলছি ধরো, তাহলে কি সূর্য এবং পৃথিবীর মাঝখানে কি আসছে? চাঁদ চলে আসছে, মুন চলে আসছে। মুন কি করছে? শিল্ড করছে। কাকে? আমাদেরকে শিল্ড করছে, আমাদেরকে সানকে দেখতে দিচ্ছে না, অবজার্ভ করতে দিচ্ছে না। দ্যাট ইজ শিল্ডিং এফেক্ট। এখানেও তাই। তাহলে এখানে যে অরবিটালগুলো রয়েছে, কিছু কিছু অরবিটালের নেচার আছে বেটার শিল্ডিং করার, কিছু কিছু অরবিটাল হচ্ছে লুজ শিল্ড করে। শিল্ডিং এফেক্ট মানে হচ্ছে ও নিউক্লিয়াসকে শিল্ড করছে বা আউটার মোস্ট অরবিটালকে শিল্ড করছে, নিউক্লিয়াসকে যেন সে দেখতে না পারে, এই চেষ্টাটা সে করছে। দ্যাট ইজ শিল্ডিং এফেক্ট। বেটার শিল্ডিং এফেক্ট এস দেখায়, পি দেখায়, তারপর ডি, তারপর এফ। তো কেন দেখায় সেটাও জেনে নিতে পারো। কারণ এই যে এস অরবিটালের শেপ কিরকম হয়? স্ফেরিক্যাল। যার মাঝখানে নিউক্লিয়াস থাকে, তাহলে বুঝতেই পারবো যে এস অরবিটাল কাউকে দেখতে দেবে না, পুরোটাই ঘিরে রেখেছে। কিন্তু পি অরবিটালের শেপ কিরকম হবে? পি অরবিটালের শেপ হয় ডাম্বেল। তাহলে পুরোটা কিন্তু ঘিরে নি, পুরোটা ঘিরে নি, দু সাইড খালি রেখেছি। ঠিক আছে, তাহলে শিল্ডিং একটু কম হলো কি এর জন্য? ডি এ দেখো এরকম দেখতে হয়, তাহলে 4 দিক খালি আছে। এফ এ 6 দিক খালি আছে, কারণ এফ এ 3D যদি করে করো, উপরে একটা লো, নিচে একটা লো আছে, তাহলে 6 দিক খালি আছে। ঠিক আছে, তো বোঝাই যাচ্ছে এস অরবিটাল শিল্ডিং এফেক্ট বেটার টি এর থেকে, তারপর ডি থেকে, তারপর সেটা এফেক্ট। শিল্ডিং এফেক্ট বেটার হলে কি হয়? যদি শিল্ড খুব ভালো করে, তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেগুলো অনেক কম হবে। এখানে আমি দুটো ইলেকট্রন কেন ড্র করলাম? কারণ প্রত্যেকের আউটার মোস্টে দুটো ইলেকট্রনই আছে। ধরে নাও এটা, অ্যাজিউম করে নাও যে এটা হচ্ছে আমার পি অরবিটাল, এটা মানে হচ্ছে পি অরবিটাল, হ্যাঁ 6p। 6p এর আগে কে আছে? 6s। 6s এর যে দুটো ইলেকট্রনস আছে তারা কি করছে? p কে খুব ভালো করে শিল্ড করছে, বিকজ s এর শিল্ডিং পাওয়ার খুব বেশি। তাহলে শিল্ড যদি করে, ভালো করে শিল্ড করে, তাহলে নিউক্লিয়াসকে p এর ইলেকট্রনকে দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছে শিল্ডেড তো, তাহলে ইলেকট্রনগুলো লুজলি বাউন্ড। যদি না দেখতে পাই, পজিটিভ চার্জ দিয়ে ওকে অ্যাট্রাক্ট করবে না। যেরকম টিচার যদি স্টুডেন্টকে না দেখতে পায়, তাহলে স্টুডেন্টকে বকা দেবে না, যদি পড়াশোনা করে ওকে পানিশমেন্ট দেবে না। যদি স্টুডেন্টকে নাই দেখতে পায়, পড়াবে কি করে? অ্যাট্রাকশন হবে কি করে? কমিউনিকেশন হবে কি করে? সেরকমই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশন ফোর্স কম, 6p, তাই দুটো ইলেকট্রন ইজিলি বেরিয়ে যেতে পারে। এখানেও তাই 5p আগে 5s আছে, এস এর শিল্ডিং এফেক্ট খুব ভালো। শিল্ডিং এফেক্ট ভালো হলে অ্যাট্রাকশন ফোর্স কিন্তু কমে যায়। কিভাবে? তাহলে একটা শর্টকাট ম্যাথমেটিক্স দেখি। Effective attraction force or effective nuclear charge, that is equal to normal attraction force or nuclear charge minus S. What is S? S হচ্ছে shielding effect. What is S? S হচ্ছে shielding effect. Shielding effect যদি খুব বেটার হয়, মাইনাসটা বেটার হলো, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম হবে। তাহলে এফেক্টিভলি যে অ্যাট্রাক্ট করছে, এফেক্টিভলি যে ওর নিউক্লিয়ার চার্জ, সেটা হয়ে যাচ্ছে কমে যাচ্ছে। কার প্রতি? ওই ইলেকট্রনের প্রতি। তাহলে যদি কমে যায়, অ্যাট্রাক্ট করবে না, ছেড়ে দেবে। তাহলে এখান থেকে ইজিলি আমরা বলতে পারি দুটো ইলেকট্রন খুব ইজিলি বেরোয়, এখান থেকে দুটো ইলেকট্রন খুব ইজিলি বেরোয়। প্রশ্ন এটা না, এই দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, যদি দুটো ইলেকট্রন বেরোয়, অক্সিডেশন স্টেট কত শো করবে? +2 অক্সিডেশন স্টেট শো করবে। তার মানে কি SN কি তৈরি করবে? খুব ইজিলি SnCl2 জেনারেট করবে, PbPbCl2 জেনারেট করবে। এগুলো বোঝা গেল। এবার ফার্দার কিছু হয় কিনা আমরা দেখবো। ফার্দার হতে গেলে কি করতে হবে? এগুলো মুছে নাও। ধরো এরা বেরিয়ে গেল, এদের গল্প শেষ, এরা নেই, এটা বেরিয়ে গেছে। এইবার এখনো কিন্তু ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পড়ে আছে দুটো, এসে এবং এখানেও এসে পড়ে আছে। এরা বেটার
লুজ হবে কি না, রিমুভড হবে কি না, রিলিজড হবে কি না, ডিপেন্ড করছে ঠিক তার আগের অরবিটালের উপর। ঠিক তার আগের অরবিটালগুলো কি দেখো তো, ইন কেস অফ লেড এর আগের অরবিটাল এফ আছে, ডি এফ মিলিয়ে আছে। এফ এর শিল্ডিং এফেক্ট খুব পুর, ভালো করে বুঝো। এফ এর শিল্ডিং এফেক্ট যেহেতু খুব পুর, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। তাহলে নিউক্লিয়াসের পাওয়ার আছে 6s এর প্রতি, এর আগে কি আছে d4f5d। পুর শিল্ডিং এফেক্টের জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ গেছে বেড়ে, তাহলে এই 6s ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে ভেতর দিকে, ভেতর দিকে অ্যাট্রাক্ট করছে, ভেতর দিকে অ্যাট্রাক্ট করছে, ছাড়বে ছাড়বে না। তাহলে এই 6s এর ইলেকট্রনগুলো কিন্তু বাইরে বেরাতে পারবে না, বা বেরালেও খুব কষ্ট করে বেরাবে। তাহলে লেড কিন্তু +2 এর উপরে কোনোদিনই যেতে পারছে না, +2তেই থেকে যাচ্ছে, দুটো ইলেকট্রন বেরাচ্ছে। তাহলে এই দুটো ইলেকট্রন ইনস্টেড অফ রিমেইনিং ইন দ্য ভ্যালেন্স শেল, ইট ইজ ইনার্ট, মানে কোনো কাজে লাগছে না, এরা কোনো রিয়াকশন করতে পারছে না, ইট ইজ ইনার্ট। তাই জন্য এই দুটো ইলেকট্রনকে বলা হয় ইনার্ট পেয়ার, ইনার্ট পেয়ার বলা হয়। আর এই এফেক্ট, যে এফেক্টে এটা হলো, দ্যাট ইজ কল্ড ইনার্ট পেয়ার এফেক্ট। কি বললাম না? তাহলে কি বুঝলে, লেড কিন্তু +2তেই থেকে যায়, +4 কোনোদিন যেতে চাইবে না। তাই PbCl4 ইজ লেস স্টেবল। বাট টিনে কি হয়, টিনে সেই এফ অরবিটালের কোনো এক্সিস্টেন্স নেই, ডি আছে। ডি তো তাও বেটার শিল্ড করে না, তার শিল্ডিং যদি ডি এর বেটার হয়, দেখো ভালো করে আবার করি, শিল্ডিং যদি বেটার হয় তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম ইন কেস অফ টিন, ইন কেস অফ টিন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ভালো। তাহলে ইলেকট্রনকে সরি শিল্ডিং এফেক্ট খুব ভালো। ডি এর কি বুঝলাম, শিল্ডিং এফেক্ট তাও আছে, ডি আছে মানে তাও শিল্ডিং এফেক্ট আছে। তাহলে টিনের শিল্ডিং এফেক্ট আছে, তাই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ খুব খারাপ। তাহলে এই যে বাইরে যে এটাকে ধরে নি 5s, এটাকে ধরে নি 4d, টিনের জন্য হচ্ছে, লেড ছিল, লেড চলে গেল, এবার টিন আসছে, টিনের জন্য এটা হচ্ছে এফ নেই, তাহলে খুব মজায় আছে, অ্যাট্রাকশনও করছে না, ইলেকট্রনগুলোকে ইজিলি ছেড়ে দিচ্ছে। তাহলে এর যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন চলে যায় ইজিলি, কেন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কম, মানে অ্যাট্রাকশন ফোর্স যেটা টেনে রাখছিল, সেই টেনে রাখার প্রবাবিলিটি কিন্তু লেডের অনেক, সরি টিনের অনেক কম। তাহলে 5s এর ইলেকট্রনকেও বাইরে ছাড়বে, তাহলে অলরেডি তো দুটো বেরিয়েই ছিল, আরও দুটো বেরিয়ে গেল, তাহলে হয়ে গেল Sn+4। Sn কিন্তু Cl4 কম্পাউন্ডটা জেনারেট করবে, কারণ +4 এ গেছে, SnCl4 এটা কত +4, PbCl4 কত +4, কিন্তু লেড কি +4 যেতে পারছে না, +2 আছে। তাই এই কম্পাউন্ডটা এক্সিস্ট করলেও খুব লেস স্টেবল, তা বলতে পারো যে ইট ইজ আনস্টেবল। ক্লিয়ার? এটা কিভাবে অ্যান্সার দিলাম, ইনার্ট পেয়ার এফেক্টে অ্যান্সার দিলাম। ইনার্ট পেয়ার এফেক্টের জন্য আমাকে কি করতে হলো, শিল্ডিং এফেক্টে আসতে হলো। শিল্ডিং এফেক্টের জন্য কি করতে হচ্ছে, ইলেকট্রনিক কনফিগারেশন করতে হচ্ছে, এবং সাথে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনও দেখাতে হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাওয়া যাক। দেখো যে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং রিয়াকশন। কি বলেছে রিয়াকশনটা, Na2B4O7 7H2, Na2B4O7 plus 7H2, complete the following reactions. এই সোডিয়াম আর বোরনের মধ্যে which is more ionic, সোডিয়াম আয়নিক, তাহলে ওয়াটারে কাকে নেবে, OH কে নিয়ে নেবে। এখান থেকে ইজিলি আমরা বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড জেনারেট করবে। কটা এনে আছে, দুটো, তাহলে দুটো সোডিয়াম হাইড্রোক্সাইড জেনারেট করবে। এবার আছে আমার বোরন। বোরন কি জেনারেট করবে, বোরন অ্যাসিডিক ইন নেচার, একটু আগে দেখছিলাম বোরনের অক্সাইড ইজ অ্যাসিডিক ইন নেচার, তাহলে ও অ্যাসিডই জেনারেট করবে। এই জন্য বেস জেনারেট করেছে, বোরন তাহলে অ্যাসিড জেনারেট করবে। কি অ্যাসিড জেনারেট করবে, H3BO3। ওকে, কটা আছে বোরন, 4টে বোরন আছে, তাহলে 4 দিয়ে দিলাম। এখানে কটা আছে সোডিয়াম, দুটো আছে, তাহলে 2 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কটা অক্সিজেন আছে দেখে নাও, 12, 2 14টা অক্সিজেন আছে, 14টা অক্সিজেন মিলে গেল। হাইড্রোজেন কটা আছে, 14 খানা হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন কটা আছে, 14 খানা হাইড্রোজেন আছে, মিলে গেল। তাহলে দুটো জিনিস তৈরি হচ্ছে আফটার দ্য রিয়াকশন, আর বলতে পারো দ্য হাইড্রেশন অফ দিস কম্পাউন্ড। দিস কম্পাউন্ড ইজ কল্ড বোরাক্স। বোরাক্স, বোরাক্সের সাথে ওয়াটারের রিয়াকশনে একটা বেস জেনারেট করছে, একটা অ্যাসিড জেনারেট করছে। এই দুটোকে নিয়ে একটু অ্যানালিসিস করা যায়, এটাও এক্সামে কোশ্চেন আসে। যে এই যে রিয়াকশনটা হলো, এই রিয়াকশনটা হওয়ার পর ওভারঅল যে সলিউশনটা হয়ে গেল, দ্যাট ইজ অ্যাসিডিক অর বেসিক। ইজ দ্য সলিউশন অ্যাসিডিক মিক্সচার, ইজ দ্য সলিউশন অ্যাসিডিক অর বেসিক।
চলে আসি সোডিয়াম হাইড্রোক্সাইডে। সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি আয়নিক কম্পাউন্ড, তাহলে কমপ্লিট ডিসোসিয়েশন হবে, Na+ and OH- আয়ন জেনারেট হবে। বোরিক অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে H3BO3, এটা কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড, কারণ বোরন কোভ্যালেন্ট নেচার। সোডিয়াম একটু আগে বলে দিয়েছি, যারা এর আগে ক্লাসটা দেখোনি দেখে না অবশ্যই। সোডিয়াম গ্রুপ 1 এ আছে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 যারা থাকে তারা আয়নিক হয়, আর এরপরে যত রাইট হ্যান্ড সাইডে যাবে তত তারা কোভ্যালেন্ট নেচার মধ্যে থাকবে। কোভ্যালেন্ট কিন্তু সহজে ডিসোসিয়েট করে না, তাহলে এই অ্যাসিডিটি কিন্তু খুব উইক অ্যাসিড, এটা ভেরি ভেরি মাচ উইক অ্যাসিড। এটা আমাদের আই থিঙ্ক ফার্স্ট ভিডিওতেই বলা আছে, বোরিক অ্যাসিড নিয়ে পুরো ডিটেলসে বলা আছে, কেন এরা উইক, কেন এরা লুইস অ্যাসিড, কেন এরা আরিনিয়াস অ্যাসিড না, কেন এরা মোনোবেসিক অ্যাসিড, একটা বেসের সাথে কেন রিঅ্যাক্ট করে, সব বলা আছে, এটা দেখে নেবে ক্লাসটা, ঠিক আছে। তাহলে বোরিক অ্যাসিড কিন্তু সহজে যদি জলের সাথে দিয়ে দাও সহজে ভাঙবে না, ভাঙলেও খুব অল্প পরিমাণে এটা জেনারেট করবে এটা, এবং সাথে খুব সামান্য পরিমাণে H+ আয়ন জেনারেট করবে, দ্যাট ইজ রিভার্সিবল বিকজ দিস ইজ উইক। আর এটা খুব স্ট্রং যদি থাকে তাহলে 100% ডিসোসিয়েট করবে, তাহলে 100টা মলিকুল যদি থাকে তাহলে 100টাই আমার কাছে উইক জেনারেট করবে, কিন্তু উইক হওয়ার জন্য 100টা থাকলে 5টা 10টা 15টা। তাহলে সলিউশনে কোন আয়ন এক্সেস হয়ে গেল, OH- নাকি H+? OH-, তাহলে 10টা H+ কেও ইজিলি হারিয়ে দেবে, 10টা OH এসে 10টা H এর সাথে রিঅ্যাক্ট করবে, OH- H+ এর সাথে রিঅ্যাক্ট করে ওয়াটার জেনারেট করে বলবে ঠিক আছে হয়ে গেছে, তারপরেও এক্সট্রা OH থেকে যাচ্ছে 90 খানা। তারপরে OH মানে কি আমরা জানি আর্হেনিয়াস, অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস থিওরি, অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস নট থিওরি, আর্হেনিয়াস থিওরি আলাদা কিছু, যেটা আমরা কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 12 এ পড়বো। অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস OH- যারা ডোনেট করে দ্যাট ইজ বেসিক, মানে সলিউশন অনেক ভালো বেসিক। তাহলে হাইড্রেশন অফ বোরাক্স গিভস বেসিক সলিউশন অ্যান্ড হাউ, নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটারই অল্টারনেটিভ কোশ্চেন, ঠিক আছে, ওকে।